শুভ সন্ধ্যা। মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব WBPSC ফুড এসআই এবং WBPSC ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে জিকের কভার করা আছে। ইতিহাস, ভূগোল, সংবিধান, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই এই চ্যানেলের সব ভিডিওগুলো প্লেলিস্টে পেয়ে যাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করি। আজকে প্রথম যে প্রশ্ন বলছে, মধ্য এশিয়াকে আর্যদের আবাসভূমি কে বলেছিল? মধ্য এশিয়াকে আর্যদের আবাসভূমি কে বলেছিল? এর উত্তর হয়ে যাবে ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার মধ্য এশিয়াকে আর্যদের আবাসভূমি তিনি বলেছিলেন। তারপরে দেখো, গায়ত্রী মন্ত্র কোন দেবীকে উদ্দেশ্য করে গাওয়া হয়, বা গায়ত্রী মন্ত্র কোন দেবীকে উদ্দেশ্য করে উচ্চারণ করা হয়, হ্যাঁ, বা পাঠ করা হয়? এর উত্তর হয়ে যাবে সাবিত্রী। দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহাবীর কোথায় দেহ রাখেন বা মৃত্যুবরণ করেন? মহাবীর কোথায় মৃত্যুবরণ বা দেহ রাখেন? এর উত্তর হয়ে যাবে পাবানগরে। পাবানগরে মহাবীর মৃত্যুবরণ করেন বা দেহ রাখেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। বলছে, গৌতম বুদ্ধের শৈশবের নাম কী ছিল? এটা খুব ভালো প্রশ্ন। গৌতম বুদ্ধের শৈশবের নাম কী ছিল? এর উত্তর হয়ে যাবে সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের শৈশবের নাম। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, বলছে প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা খুব ভালো প্রশ্ন। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে রাজগৃহে। হ্যাঁ, রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করার পর ভারতবর্ষে কত মাস ছিলেন, বা কতদিন ছিলেন? আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করার পর ভারতবর্ষে কতদিন ছিলেন বা কত মাস ছিলেন? এর উত্তর হয়ে যাবে 19 মাস। 19 মাস তিনি ভারতবর্ষে ছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে গীত গোবিন্দ কার লেখা? খুব ভালো একটা প্রশ্ন। গীত গোবিন্দ কার লেখা? গীত গোবিন্দ লেখক হচ্ছেন জয়দেব। জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। বলছে জৈন ভগবতী সূত্র কোন ভাষায় লেখা হয়েছিল? এটা একটা নতুন ধরনের প্রশ্ন। জৈন ভগবতী সূত্র কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর হয়ে যাবে প্রাকৃত ভাষায়। হ্যাঁ, প্রাকৃত ভাষায় জৈন ভগবতী সূত্র লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের প্রাচীন শিক্ষা কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীন শিক্ষা কেন্দ্র কোনটি? এর উত্তর হয়ে যাবে তক্ষশিলা। তক্ষশিলা হচ্ছে ভারতের প্রাচীন শিক্ষা কেন্দ্র। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো তোমরা। যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। বলছে বিম্বিসারের রাজ চিকিৎসক কে ছিলেন? বিম্বিসারের রাজ চিকিৎসক কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে জীবক। হ্যাঁ, জীবক ছিলেন রাজা বিম্বিসারের রাজ চিকিৎসক। পরবর্তী প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হয়ে যাবে ধননন্দ। ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। পরবর্তী প্রশ্ন আমরা আসি কি আছে দেখো। বলছি একটি ডক ইয়ার্ডের মতো কাঠামো কোথায় পাওয়া যায় বা পাওয়া গেছে? একটি ডক ইয়ার্ডের মতো কাঠামো কোথায় পাওয়া গেছে? এর উত্তর হয়ে যাবে লোথাল। লোথাল যে বন্দর, সেই বন্দরে কিন্তু একটা ডক ইয়ার্ড পাওয়া গেছে যার কাঠামো। পরে দেখো চারমিনার। এটা ভালো প্রশ্ন। চারমিনার কে তৈরি করেছিলেন? চারমিনার তৈরি করেছিলেন কুতুব শাহ। হ্যাঁ, কুতুব শাহ চারমিনার তৈরি করেছিলেন। কুতুব শাহ চারমিনার তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে।
বলছে পাটালিপুত্র কে প্রতিষ্ঠা করেন? পাটালিপুত্র কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে উদয়ী। হ্যাঁ, রাজা উদয়ী উনি পাটালিপুত্র প্রতিষ্ঠা করেন। এটা একটু মার্ক করে নেবে, প্রশ্নটা খুব ভালো এবং একটা আনকমন প্রশ্ন। পরবর্তী দেখো, বলছে পুরবন্দরের সন্ধি, পুরবন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? খুব ভালো প্রশ্ন। পুরবন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে 1665 সালে বা খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে পুরবন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। তোমরা এই প্রশ্নে এই ধরনের প্রশ্নে যে রিলেটেড প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে, আর না হলে আমার পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করবে। আমার প্রতিটা প্রশ্নই চ্যাপ্টার ওয়াইজ কোনো না কোনো চ্যাপ্টার থেকে, তাই একটু ওয়েট করতে হবে। আর তোমরা একটু নিজেরা যদি খাটো তাহলে এই রিলেটেড প্রশ্ন দেখে নেবে। যেমন আমি বললাম যে পুরবন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1665। কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে তোমরা দেখে নেবে, তোমাদের নোট করলে পড়তে সুবিধা হবে। তবে দেখো, শের শাহের মুদ্রার নাম কী ছিল? শের শাহের মুদ্রার নাম কী ছিল? এর উত্তর হয়ে যাবে দাম। পরীক্ষা এরকম আসে যে দাম মুদ্রা প্রচলন কে করেছিল, তখন কিন্তু উত্তর হবে শের শাহ। তা ভালো করে দেখো। তারপর দেখো, ওই দিল্লিতে সেচ ব্যবস্থা কে চালু করেন? খুব ভালো প্রশ্ন একটা। দিল্লিতে সেচ ব্যবস্থা কে চালু করেন? এর উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন তুগলক। হ্যাঁ, গিয়াসউদ্দিন তুগলক তিনি প্রথম দিল্লিতে সেচ ব্যবস্থা চালু করেন। তারপর দেখো, বলছে কে রচনা করেছিলেন ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান? ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা কে রচনা করেছিলেন? এর উত্তর হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল উনি ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের একমাত্র কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? ভারতে একমাত্র কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে লর্ড মায়ো বা মিও। হ্যাঁ, যাই বলো, লর্ড মায়ো বা মিও উনি একমাত্র ভাইসরয় যাকে হত্যা ভারতবর্ষে হত্যা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বলছে কোন গভর্নর জেনারেল ভারতে গণপূর্ত বিভাগ চালু করেছিলেন? খুব ভালো প্রশ্ন এটা। তোমরা একটা অবশ্যই মার্ক করে নাও, নোট করে নাও। কোন গভর্নর জেনারেল ভারতে গণপূর্ত বিভাগ চালু করেছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি উনি ভারতবর্ষে গণপূর্ত বিভাগ চালু করেন। তারপর দেখো, বলছে বিখ্যাত নাটক নীল দর্পণ, যেটা দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক, এই নীল দর্পণ নাটকটা প্রকাশ করেছিল কে? রেভারেন্ড লং সাহেব। হ্যাঁ, রেভারেন্ড লং সাহেব প্রকাশ করেছিলেন, কিন্তু নীল দর্পণ নাটকটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র। তবে তিনি দীনবন্ধু মিত্র ওই নামে লেখেনি, একটা ছদ্মনামে লিখেছিলেন। তবে দেখো, বলছে ভারতে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী প্রবর্তিত হয়েছে কোন আইনের মাধ্যমে? ভারতে মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী প্রবর্তিত হয়েছে কোন আইনের মাধ্যমে? উত্তর হয়ে যাবে ভারত শাসন আইন 1909। 1909 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী প্রবর্তিত হয়। তারপরে চলে যাও, পরবর্তী প্রশ্ন কি আছে? বলছে 1905 সালে জাতীয় সাবান ফ্যাক্টরি কে প্রতিষ্ঠা করেন? 1905 সালে জাতীয় সাবান ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়। এটা আমরা ইতিহাসে বারবার পড়েছি, কিন্তু কে প্রতিষ্ঠা করেন সেটা হয়তো অনেকে জানি না, আবার অনেকে জানি। এর উত্তর হয়ে যাবে ডক্টর নীলরতন সরকার। তাহলে বোঝা গেল যে ডক্টর নীলরতন সরকার এই নামটা আমরা সকলেই পরিচিত, কিন্তু উনি 1905 সালে ভারতে জাতীয় সাবান ফ্যাক্টরি তৈরি করেছেন, এটাকে জানতাম না, আমরা জেনে নিলাম। তারপরে দেখো, ওই যে প্রথম বাংলা বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া কে প্রণয়ন করেন? প্রথম বাংলা বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া কে প্রণয়ন করেন? উত্তর হয়ে যাবে ফ্লেক্সকেরি। হ্যাঁ, ফ্লেক্সকেরি। এটা তোমরা একটু মার্ক করে নেবে, ভালো প্রশ্ন, ফ্লেক্সকেরি। কারণ এখন গতানুগত প্রশ্ন আসছে না পরীক্ষাতে, একটু আনকমন ধরনের প্রশ্ন আসছে, এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ। অর্থাৎ তোমাদের একটু আনকমন প্রশ্ন তোমাদেরকে বেশি করে মুখস্থ করতে হবে। তারপরে দেখো কি আছে, বলছে প্রথম কোন কংগ্রেসের নেতা যিনি বহুবার জেলে গেছেন? প্রথম কোন কংগ্রেসের নেতা যিনি বহুবার জেলে গেছেন? এই প্রশ্নটা শুনতে এখন লাগছে, কিন্তু উত্তর যেটা সেটা আমরা সকলেই পরিচিত সেই মানুষের সাথে, কিন্তু এরকম ধরনের প্রশ্নের সাথে হয়তো পরিচিত নয় আমরা বেশিরভাগই মানুষ বা বেশি জন ছাত্রছাত্রী।
যে প্রথম কোন কংগ্রেস নেতা যিনি বহুবার জেলে গেছেন? এর উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক এই নামটার সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু যখন প্রশ্নটা করা হচ্ছে যে প্রথম কোন কংগ্রেস নেতা যিনি বারবার জেলে গেছেন, তখন হয়ে যাবে কিন্তু বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন বলছে মার্ক্সীয় দ্বারা প্রভাবিত প্রথম দিকের ভারতীয় কে ছিলেন? দেখো নতুন ধরনের প্রশ্ন, কিন্তু উত্তরটা সবারই জানা। মার্ক্সীয় দ্বারা প্রভাবিত প্রথম দিকের ভারতীয় কে ছিলেন? উত্তর হয়ে যাবে এম.এন. রয়, যার হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। হ্যাঁ, এম.এন. রয় মানে মানবেন্দ্রনাথ রয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক বইয়ের সেক্রেটারি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদ হয়ে গেছে, এটা সম্পাদক হবে। সম্পাদক বা সেক্রেটারি কে ছিলেন? উত্তর হয়ে যাবে অ্যালান অক্টাভিয়ান হিউম। হ্যাঁ, অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক বা সেক্রেটারি। পরবর্তী প্রশ্ন বলছে সেলস ফ্রম দ্য স্যান্ড অফ বোম্বে। সেলস ফ্রম দ্য স্যান্ড অফ বোম্বে এই বইটি কে লিখেছেন? তোমাদেরকে বারবার বলবো এই প্রশ্নটাকে মার্ক করে নাও, অবশ্যই মার্ক করে নাও। এটা উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ মেহতা। হ্যাঁ, সেলস ফ্রম দ্য স্যান্ড অফ বোম্বে এই বইটি লিখেছেন ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা। তারপরে দেখো বলছে, এটা খুব একটা ভালো উক্তি, ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম আই অ্যাম এ ক্রিমিনাল। হ্যাঁ, ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম আই অ্যাম এ ক্রিমিনাল। এই উক্তিটা, বিখ্যাত উক্তিটা কে করেছেন? এর উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ। হ্যাঁ, বিখ্যাত উক্তিটা করেছেন অরবিন্দ ঘোষ। পরবর্তী দেখো, বলে দ্বি জাতিতত্ত্বের ধারণা কে দিয়েছিলেন? দ্বি জাতিতত্ত্বের ধারণা কে দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে স্যার আহমদ খান। স্যার আহমদ খান, স্যার সৈয়দ আহমদ খান উনি দ্বি জাতিতত্ত্বের ধারণাটা প্রথম দিয়েছিলেন। তারপর দেখো বলছে ভারতবর্ষে হোম রুল আন্দোলন কারা শুরু করেন? ভারতবর্ষে হোম রুল আন্দোলন কারা শুরু করেন? উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত এবং তিলক, বাল গঙ্গাধর তিলক। হ্যাঁ, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক ওনারা ভারতবর্ষে প্রথম হোম রুল আন্দোলন শুরু করেন। তারপর হচ্ছে বলছে ভারতের জন্য সেক্রেটারি অফ স্টেটের অফিস তৈরি হয়েছিল কোন আইনের মাধ্যমে? ভারতীয়দের জন্য সেক্রেটারি অফ স্টেট এর অফিস তৈরি হয়েছিল কোন আইনের মাধ্যমে? উত্তর হয়ে যাবে 1858 সালের ভারত সরকার আইন বা ভারত শাসন আইন। হ্যাঁ, 1858 সালে ভারত শাসন আইন বা ভারত সরকার আইনের মাধ্যমে ভারতীয়দের জন্য সেক্রেটারি অফ স্টেট এই অফিস কিন্তু তৈরি হয়েছিল। বলছে মোবলা বিদ্রোহ কবে হয়েছিল? মোবলা বিদ্রোহ কবে হয়েছিল? এর উত্তরটা হয়ে যাবে 1921 সালে মোবলা বিদ্রোহ হয়েছিল। হ্যাঁ, মোবলা বিদ্রোহ কবে হয়েছিল? উত্তর হয়ে যাবে 1921। তারপর দেখো বলছে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? খুব ভালো প্রশ্ন। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনি ভারত সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলছে পাঞ্জাব কবে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়? হ্যাঁ, পাঞ্জাব কবে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়? এর উত্তরটা কী হবে? এর উত্তর হয়ে যাবে 1849 সালে। তাহলে পাঞ্জাব ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় কবে? 1849 সালে। পরবর্তী প্রশ্ন বলছে মিত্র মেলা কবে চালু হয়? হ্যাঁ, মিত্র মেলা কবে চালু হয়? এর উত্তর হয়ে যাবে 1899 সালে। 1899 সালে মিত্র মেলা চালু হয়। হ্যাঁ, তারপরে দেখো লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা খুব ভালো প্রশ্ন। এর উত্তর হয়ে যাবে 1916 সালে ভারতে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলছে কোন নিবন্ধ শব্দের যেটা সকলে বুঝতে পারবে, নিবন্ধ মানে হচ্ছে আর্টিকেল। কিছু টার্ম আছে যেগুলো ইংরেজিতে বললে আমরা সকলেই বুঝতে পারি, কিন্তু বাংলাতে অনেক খটকা লাগে। হ্যাঁ, তাই আমি একটু চেষ্টা করেছি যতটা পাড়ার সকলকে বোঝানোর জন্য। যে কোন আর্টিকেল রাষ্ট্রীয় জরুরি অবস্থার সাথে সম্পর্কিত? স্টেট এমার্জেন্সি মানে কোন আর্টিকেল, মানে কোন ধারা রাষ্ট্রীয় জরুরি অবস্থার সাথে সম্পর্কিত? এর উত্তর হিসেবে আর্টিকেল 356। আর্টিকেল 356 হচ্ছে রাষ্ট্রীয় জরুরি এমার্জেন্সির সাথে সম্পর্কিত। এবার দেখো যে কোন আর্টিকেল আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত? এর উত্তরটা হয়ে যাবে আর্টিকেল 360। আর্টিকেল 360 আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত। এটা তোমার এই প্রশ্নগুলো
পলিটিক্যাল সায়েন্স বা কনস্টিটিউশন যাই বলো তা থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন, কোন সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়? কোন সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়? এর উত্তর হয়ে যাবে 1862 সালে। 1862 সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। কোন সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে 1862 সালে। পরবর্তী প্রশ্ন বলছে, কোন আর্টিকেল ভোটের অধিকার নিয়ে আলোচনা করে? কোন আর্টিকেল বা কোন ধারা, সংবিধানের কোন ধারা মানুষের ভোটের অধিকার নিয়ে আলোচনা করে? এর উত্তর হয়ে যাবে আর্টিকেল 326। হ্যাঁ, তোমাদের এগুলো একটু মুখস্থ করতে হবে, একটু মার্ক করে নেবে, পারলে খাতায় এগুলো নোট করে নেবে যে কোন আর্টিকেল বা কোন ধারা ভোটের অধিকার নিয়ে আলোচনা করে। আর্টিকেল 326। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতীয় ক্যাগ কার দ্বারা নিয়োজিত হয়? ভারতীয় ক্যাগ কার দ্বারা নিয়োজিত হন? উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি দ্বারা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানেই হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্বারা। তারপর দেখো বলছে, রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন? খুব ভালো প্রশ্ন, এটা একটু মার্ক করে নেবে। রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন? উত্তর হয়ে যাবে 12 জন। হ্যাঁ, 12 জন। রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন? উত্তর হয়ে যাবে 12 জন। বলছে, কোন আর্টিকেল পুনর্নির্বাচনের যোগ্যতা নিয়ে আলোচনা করে? হ্যাঁ, পুনর্নির্বাচন বা পুনঃভোটের যোগ্যতা নিয়ে আলোচনা করে কোন আর্টিকেল? উত্তর হয়ে যাবে আর্টিকেল 57। আর্টিকেল 57 নম্বর ধারায় বলা হয়েছে পুনরায় নির্বাচন, এটা আলোচনা আছে। পরবর্তী দেখো বলছে, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে জি.ভি. মাবলাঙ্কার। হ্যাঁ, জি.ভি. মাবলাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের কোন একমাত্র রাজ্য যেখানে অভিন্ন নাগরিক বিধি রয়েছে? ভারতের কোন একমাত্র রাজ্য যেখানে অভিন্ন নাগরিক বিধি রয়েছে? এর উত্তর হয়ে যাবে গোয়া। ভারতের একমাত্র রাজ্য যেখানে অভিন্ন নাগরিক বিধি রয়েছে সেটা হচ্ছে গোয়া। তারপরে দেখো কি আছে, বলছে ভারতের প্রতিরক্ষা, ভারতের প্রতিরক্ষা কোন তালিকার অধীনে রয়েছে? ভারতের প্রতিরক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? উত্তর হয়ে যাবে ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্টের অন্তর্ভুক্ত হচ্ছে ভারতের প্রতিরক্ষা। পরবর্তী প্রশ্ন বলছে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা পৃথক জেলায় পরিণত হয়েছে কবে? বা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর হয়েছে কবে? ওটা হয়ে যাবে 2002 সালে। 2002 সালে মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলা হয়ে গেছে। হ্যাঁ, তবে দেখো সবচেয়ে বেশি আউশ ধান উৎপন্ন হয় কোন কোন জেলায়? খুব ভালো প্রশ্ন, এটা আনকমন প্রশ্ন, কিন্তু আমাদের পড়তে হবে। সবচেয়ে বেশি আউশ ধান উৎপন্ন হয় কোন কোন জেলায়? এখনের উত্তর হয়ে যাবে নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়ি। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়ি জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো বলছে, ভারতের সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম জনঘনত্ব জেলা কোনটি? ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা হচ্ছে এই যে জেলা বলেছে, হ্যাঁ, ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ জেলা হচ্ছে মাহে, আর সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ জেলা হচ্ছে ডিবং ভ্যালি। হ্যাঁ, তাহলে এটা মার্ক করে নেবে। ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা হচ্ছে মাহে, আর সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ জেলা হচ্ছে ডিবং ভ্যালি। পরবর্তী প্রশ্ন বলছে, মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হয়ে যাবে পাঁচমারি। পাঁচমারি হচ্ছে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তর হয়ে যাবে আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন আমি দেখো কি বলছে। বিবেক এক্সপ্রেস কোথা থেকে কোথা পর্যন্ত যাতায়াত করে? বিবেক এক্সপ্রেস কোথা থেকে কোথা পর্যন্ত যাতায়াত করে? এর উত্তর হয়ে যাবে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। হ্যাঁ, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিবেক এক্সপ্রেস যাতায়াত করে। পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতবর্ষে কটি এক্সপ্রেস হাইওয়ে রয়েছে? বর্তমানে ভারতবর্ষে কটি এক্সপ্রেস হাইওয়ে রয়েছে? এর উত্তর হয়ে যাবে 21টি। বর্তমানে ভারতবর্ষে 21টি এক্সপ্রেস হাইওয়ে এক্সপ্রেস রয়েছে। তবে দেখো, রাইস বাউল অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়? রাইস বাউল অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়? এর উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে রাইস বাউল অফ ইন্ডিয়া। হ্যাঁ, ভারতের
চালের কি বলবো, চালের পেয়ালা বলা হয়। তবে দেখো বলছে সেন্ট্রাল ইনস্টিটিউট, হ্যাঁ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার কোথায় রয়েছে? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার এটা কোথায় রয়েছে? উত্তর হয়ে যাবে চেন্নাই। হ্যাঁ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার কোথায় রয়েছে? উত্তর হয়ে যাবে চেন্নাই। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় খুব আসছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তারপর দেখো হচ্ছে আলামতি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? আলামতি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এর উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর উপর। হ্যাঁ, কৃষ্ণা নদীর উপর আলামতি বাঁধ অবস্থিত। বলছে আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের, ভালো করে শুনবে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড় জেলা। পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, বলছে পশ্চিমবঙ্গের সংকীর্ণ স্থান কোথায় রয়েছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের সংকীর্ণ স্থান কোথায় রয়েছে? উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুরের চোপড়া। হ্যাঁ, উত্তর দিনাজপুরের চোপড়া সংকীর্ণ স্থান রয়েছে। তারপর দেখো ওই সাঁওতাল উৎসব কোথায় বিখ্যাত? সাঁওতাল উৎসব কোথায় বিখ্যাত? উত্তর হয়ে যাবে বেলপাহাড়ি। বেলপাহাড়িতে সাঁওতাল উৎসব এখানে বিখ্যাত। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে, বলছে কোন নদী নর্মদা তৈরি বা মেড অফ নর্মদা নামে পরিচিত? কোন নদী নর্মদা তৈরি বা মেড অফ নর্মদা নামে পরিচিত? এর উত্তর হয়ে যাবে তাপ্তি নদী। তাপ্তি নদী নর্মদা তৈরি বা মেড অফ নর্মদা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন বলছে নাফথা ঝকরি হাইডাল প্রজেক্ট কোথায় অবস্থিত? নাফথা ঝকরি হাইডাল প্রজেক্ট কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। হ্যাঁ, হিমাচল প্রদেশে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিক্স অলিম্পিয়া কোন গ্রহের সর্বোচ্চ বিন্দু? নিক্স অলিম্পিয়া কোন গ্রহের সর্বোচ্চ বিন্দু? এর উত্তর হয়ে যাবে মার্স, মানে যে মঙ্গল গ্রহের। হ্যাঁ, মঙ্গল গ্রহের। তারপর দেখো বলছে নিকোবর গ্রুপের সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? নিকোবর গ্রুপের সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? এর উত্তর হয়ে যাবে পিলোমিলো দ্বীপ। হ্যাঁ, পিলোমিলো দ্বীপ হচ্ছে নিকোবর গ্রুপের সবচেয়ে ছোট দ্বীপ। পিলোমিলো দ্বীপ নিকোবর গ্রুপের সবচেয়ে ছোট দ্বীপ। তারপরে আমরা দেখব বলছে কেরালার লবণ এবং প্লায়া হ্রদ কী নামে পরিচিত? কেরালার লবণ এবং প্লায়া হ্রদ কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে সার। হ্যাঁ, সান নামে পরিচিত। কেরালার লবণ এবং প্লায়া হ্রদ সান নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো যে গাঢ় পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গাঢ় পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হয়ে যাবে নগরেক। নগরেক হলো গাঢ় পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে দেখো ওই নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে সিকিম রাজ্যে। নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে সিকিম রাজ্যে অবস্থিত। তারপরে দেখো বলছে পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স কোথায় রয়েছে? পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স কোথায় রয়েছে? এর উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে। হ্যাঁ, হায়দ্রাবাদে পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমার ভিডিওর যে প্রশ্নগুলো খুবই নিত্য নতুন এবং বর্তমান যে পরীক্ষা হচ্ছে খুবই আনকমন প্রশ্ন পড়ছে। যে গতানুগতিক বস্তা পচা যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু নাই আমার ভিডিওতেও। সেই ধরনের প্রশ্ন আছে যেগুলো কিন্তু গতানুগতিক নাই, সবার থেকে একটু আলাদা। তো অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমারও উপকার হয়, বন্ধুদেরও উপকার হয়। তারপরে দেখো কি বলছে, নাতিশীতোষ্ণ শঙ্কুযুক্ত বন বা অরণ্য, নাতিশীতোষ্ণ শঙ্কুযুক্ত বন বা টেম্পারেট কনিফেরাস ফরেস্ট এর অপর নাম কি? নাতিশীতোষ্ণ শঙ্কুযুক্ত অরণ্য বা টেম্পারেট কনিফেরাস ফরেস্টের অপর নাম কি? উত্তর হয়ে যাবে সাভানা। হ্যাঁ, সাভানা। টেম্পারেট কনিফেরাস ফরেস্টের অপর নাম হচ্ছে সাভানা। তারপরে দেখো বলছে গুজরাট ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় ছিল? গুজরাট ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় ছিল? উত্তর হয়ে যাবে ভুজ। হ্যাঁ, গুজরাটে যে বিখ্যাত ভূমিকম্প হয়েছিল তার কেন্দ্রস্থল ছিল ভুজ বলে একটা জায়গা। হ্যাঁ, ওই লাল মাটি কী কী দিয়ে বা কী কী দ্বারা গঠিত হয়? লাল মাটি কী কী দ্বারা গঠিত হয়? উত্তর হয়ে যাবে অ্যাসিড, গ্রানাইট, নিস এবং কোয়ার্টজাইট। হ্যাঁ,
অ্যাসিড, গ্রানাইট, নিস এবং কোয়ার্টজাইট দ্বারাই লাল মাটি কিন্তু তৈরি হয়। তারপর দেখো বলছে কোথায় প্রচুর তাপ বিকিরণ হয়, কোথায় প্রচুর তাপ বিকিরণ হয়, এর উত্তর হয়ে যাবে রুক্ষ কালো পৃষ্ঠে, মানে কালো রঙের বস্তুতে। আবার সেটা যদি রুক্ষ হয়, এবড়ো খেবড়ো হয়, তাতে কিন্তু তাপ বিকিরণ বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখো বলছে তরল পদার্থের সংকোচন যোগ্যতা কিসের ওপর নির্ভর করে? তরল পদার্থের সংকোচন যোগ্যতা কিসের ওপর নির্ভর করে? এর উত্তর হয়ে যাবে দেখো রিসিপ্রোক্যাল টু ব্লক মডুলাস। হ্যাঁ, রিসিপ্রোক্যাল টু ব্লক মডুলাস, এর বাংলা আমি করতে পারিনি, হ্যাঁ, তাই ইংলিশটাই দিয়ে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নেবে। তবে দেখো বলছে একটি আদর্শ তরলে বাল্ক মডুলাস কেমন? একটা আদর্শ তরলের বাল্ক মডুলাস কেমন? এর উত্তর হবে সসীম। সসীম। তারপরে দেখো বলছে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তরলের পৃষ্ঠের টান কী হয়? যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তরলের পৃষ্ঠের টান কী হয়? উত্তর হয়ে যাবে তরলের পৃষ্ঠের টান কমতে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে পৃষ্ঠ টানের কারণে যে কোনো তরলের একটি ক্ষুদ্র ফোঁটা কিরূপ আকার ধারণ করে? ভূপৃষ্ঠের টানের কারণে যে কোনো তরলের একটি ক্ষুদ্র ফোঁটা কিরূপ আকার ধারণ করে? উত্তর হয়ে যাবে তোমার একটি গোলক আকার ধারণ করে। তারপরে দেখো বলছে স্থির তরঙ্গ উপস্থিতি কিসের দ্বারা চিহ্নিত করা হয়? স্থির তরঙ্গ উপস্থিতি কিসের দ্বারা চিহ্নিত করা হয়? উত্তর হয়ে যাবে নোড এবং অ্যান্টিনোডের দ্বারা। হ্যাঁ, নোড এবং অ্যান্টিনোডের দ্বারা স্থির তরঙ্গের উপস্থিতি চিহ্নিত করা হয়। বলছে একটি স্পন্দিত টিউনিং ফর্কের স্টেম জয়েন্টে কি আছে? একটি স্পন্দিত টিউনিং ফর্কের স্টেম জয়েন্টে কি আছে? এর উত্তর হয়ে যাবে একটা বিরোধী নোড, মানে অ্যান্টিনোড। পরবর্তী প্রশ্ন বলছে কঠিন, তরল এবং গ্যাসে শব্দের বেগ কীরূপ পরিমাপ করা যায়? কীভাবে পরিমাপ করা যায়? বলছে কঠিন, তরল এবং গ্যাসে শব্দের বেগ কীভাবে পরিমাপ করা যায়? উত্তর হয়ে যাবে কুণ্ডতের বা কুণ্ডেটসের নলের মাধ্যমে। হ্যাঁ, ইংরাজিটা দিয়ে দিয়েছি, কুণ্ডতের নলের মাধ্যমে। বলছে আলোর মেরুকরণের আবিষ্কার কি নিশ্চিত করেছে বা কে নিশ্চিত করেছে? বলছে আলোর মেরুকরণের আবিষ্কার কি নিশ্চিত করেছে? উত্তর হবে আলোক তরঙ্গ অনুপ্রস্থ বা ট্রান্সভার্স, মানে আলোর তরঙ্গ ট্রান্সভার্স, এটা কিন্তু আলোর পোলারাইজেশন এটা নিশ্চিত করেছে। তারপরে দেখো লাক্স, এটা এই ধরনের খুব ভালো প্রশ্ন। লাক্স কিসের একক? উত্তর হয়ে যাবে আলোক সজ্জা বা আলোক দীপ্তির একক হচ্ছে লাক্স। হ্যাঁ, আলোক সজ্জার তীব্রতার একক হচ্ছে লাক্স। পরবর্তী প্রশ্ন বলছে ক্যারোড অ্যাসিড এবং মার্শাল অ্যাসিড কি? ক্যারোড অ্যাসিড এবং মার্শাল অ্যাসিড কি? এর উত্তর হয়ে যাবে ক্যারোড অ্যাসিড হচ্ছে H2SO4, H2SO4 হচ্ছে ক্যারোড অ্যাসিড, আর মার্শাল অ্যাসিড হচ্ছে H2S2O8। হ্যাঁ, H2S2O8। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউরিয়াতে যদি ব্লিচিং পাউডার যোগ করা হয় তাহলে কোন গ্যাস পাওয়া যায়? N2, নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। ইউরিয়ার মধ্যে যদি ব্লিচিং পাউডার যোগ করা হয় তাহলে কোন গ্যাস পাওয়া যায়? উত্তর হবে N2। বলছে N3 গঠন কীরূপ? N3 না NH3 গঠন কীরূপ? এর উত্তর হচ্ছে পিরামিডাল। হ্যাঁ, পিরামিডাল হচ্ছে NH3 গঠন। NH3 গঠন কীরূপ? উত্তর হয়ে যাবে পিরামিডাল। পরবর্তী প্রশ্ন বলছে O3 শনাক্তকরণের জন্য কোন ধাতু ব্যবহার করা যেতে পারে? O3 শনাক্তকরণের জন্য কোন ধাতু ব্যবহার করা যেতে পারে? উত্তর হয়ে যাবে Hg। Hg। বলছে O3 শনাক্তকরণের জন্য কোন ধাতু ব্যবহার করা যেতে পারে? উত্তর হয়ে যাবে Hg। তারপর দেখো স্পেল্টার কি? উত্তর হয়ে যাবে অশুদ্ধ জিঙ্ক। হ্যাঁ, অশুদ্ধ জিঙ্ক হচ্ছে স্পেল্টার। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমি ইংরেজিতে দিয়েছি, বাংলা আমি করতে পারিনি। ডুয়েল নেচার অফ ইলেকট্রন ওয়াজ এক্সপ্লেন। হ্যাঁ, ডুয়েল নেচার অফ ইলেকট্রন ওয়াজ এক্সপ্লেন বাই, মানে ডুয়েল নেচার অফ ইলেকট্রন ওয়াজ এক্সপ্লেন, ব্যাখ্যাটা কে করেছে? ডি ব্রগলি। হ্যাঁ, ডি ব্রগলি। তারপর দেখো বলছে যে কোলোডিয়াল পার্টিসেলস ক্যান বি মেড টু সেটেল আন্ডার দ্য হাই স্পিড কোয়ান্টিফিকেশন। হ্যাঁ, এটা তারপর দেখো
যে কোন উপাদানগুলি এক্সির সাথে এক্সই এর সাথে মিলিত হয়ে যৌগ গঠন করে, কোন উপাদানগুলি এক্সই এর সাথে মিলিত হয়ে যৌগ গঠন করে, এর উত্তর হয়ে যাবে ফ্লোরিন এবং অক্সিজেন। ফ্লোরিন এবং অক্সিজেন, প্রশ্নটা খুব ভালো। তারপর দেখো বলছে এলপিজিতে কোন কোন গ্যাস থাকে, এলপিজিতে কোন কোন গ্যাস থাকে, এর উত্তর হয়ে যাবে বুটেন, প্রোপেন এবং আইসোবুটেন। বুটেন, প্রোপেন এবং আইসোবুটেন। তারপর দেখো বলছে ব্রিমস্টোন কি, ব্রিমস্টোন কি, খুব ভালো প্রশ্ন। ব্রিমস্টোন কি, উত্তর হয়ে যাবে সালফার। বলছে ব্রিমস্টোন কি, উত্তর হয়ে যাবে সালফার হচ্ছে ব্রিমস্টোন, বা ব্রিমস্টোন কাকে বলে, সালফারকে বলা হয় ব্রিমস্টোন। পরবর্তী প্রশ্ন বলছে কালাজ্বরের বাহক কে, বলছে সানফ্লাই। কালাজ্বরের বাহককে, এর উত্তর হয়ে যাবে সানফ্লাই। সানফ্লাই হচ্ছে কালাজ্বরের বাহক। বলছে মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, খুব ভালো প্রশ্ন। মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, এর উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ হচ্ছে মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি। তবে দেখো বলছে দুধ, পনির এবং ডিম কোন কোন ভিটামিনের উৎস, দুধ, পনির এবং ডিম কোন কোন ভিটামিনের উৎস, উত্তর হয়ে যাবে ভিটামিন এ এবং ডি। ভিটামিন এবং এ আর ডি কিসে পাওয়া যায়, দুধ, পনির আর ডিমে। পরবর্তী প্রশ্ন দেখো সামুদ্রিক ঘোড়া বলা হয় কোন প্রাণীকে, উত্তর হয়ে যাবে বনিফিশ। বনিফিশকে বলা হয় সামুদ্রিক ঘোড়া। পরবর্তী প্রশ্ন দেখো বলছে গ্লুকোজের প্রতি মোল থেকে কী পরিমাণ শক্তি বের হয়, গ্লুকোজের প্রতি মোল থেকে কী পরিমাণ শক্তি বের হয়, এর উত্তর হয়ে যাবে 686 কিলো ক্যালোরি শক্তি। গ্লুকোজের প্রতি মোল থেকে কী পরিমাণ শক্তি বের হয়, উত্তর হয়ে যাবে 600 কিলো ক্যালোরি শক্তি। তারপর দেখো বলছে মানুষের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত, উত্তর হয়ে যাবে 8টি। মানুষের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত, উত্তর হয়ে যাবে 8টি। পরবর্তী প্রশ্ন দেখো বলছে মানুষের চোখে পতিত আলোকে নিয়ন্ত্রণ করে কে, উত্তর হচ্ছে আইরিস। মানুষের চোখে পতিত আলোকে নিয়ন্ত্রণ করে কে, উত্তর হচ্ছে আইরিস। তারপরে দেখো বলছে মানুষের শরীরে লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে, মানুষের শরীরে লোহিত যে রক্তকণিকা আরবিসি, সেটা কতদিন বাঁচে, উত্তর হয়ে যায় প্রায় 120 দিন। 120 দিন। তারপরে দেখো বলছে দাঁত কী কারণ হয়, দাঁত হচ্ছে তোমার কী কারণ হয় না, দাঁত একটা ছত্রাকের কারণে কিন্তু দাঁত হয়ে থাকে। বলছে অরিজিন অফ স্পিসিস এই বইটি কার লেখা, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা, এটা হচ্ছে ডারউইনের লেখা। পরবর্তী প্রশ্ন শ্রেণীবিদ্যার জনক কাকে বলা হয়, শ্রেণীবিদ্যার জনক কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে লিনিয়াসকে শ্রেণীবিদ্যার জনক বলা হয়। এই ছিল আজকের প্রশ্ন। তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটা প্রতিদিন দেখো, তারা ভিডিওটাকে দেখার পর একটা অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা প্রথম দেখছো, তারা মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেতে পারো।